আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একেবারে হাটে হাড়ি ভাঙলেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। বর্তমানে বিশেষ করে 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপট ভলকার টুর্ক বাংলাদেশে অত্যন্ত আলোচিত একজন ব্যক্তি। সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি এবং মানবিক সহায়তা নিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড টক অনুষ্ঠানে উপস্থাপক স্টিফেন স্যাকারের এক প্রশ্নের জবাবে বিভিন্ন অঞ্চলে সংঘাত, সহিংসতা মানবাধিকারের উপর কি ধরনের প্রভাব ফেলে তা জানাতে গিয়ে ভলকার টুর্ক বাংলাদেশ প্রসঙ্গ তুলে আনেন। শুরুতেই তিনি বিশ্বজুড়ে সংঘাত বেড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করেন। বর্তমানে 59টি দেশে সহিংস ঘটনা ঘটছে, যার পিছনে তিনি বহু রাজনৈতিক কারণ এবং মুক্ত ও অবাধ গণতন্ত্র না থাকাকে দায়ী করেন, এবং সেটারই উদাহরণ দিতে গিয়ে তিনি মূলত বাংলাদেশ প্রসঙ্গ তুলে আনেন। তার মানে ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘ 15 বছরের শাসনকালে দেশ যেভাবে গণতন্ত্রহীন হয়ে পড়েছিল, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে পড়েছিল, দেশের কোনো নির্বাচন ব্যবস্থায় যেখানে কার্যকর ছিল না, প্রশাসনের সর্বত্র একটা হাসিনা কেন্দ্রিক একনায়কতান্ত্রিক কাঠামো গড়ে উঠেছিল। বিবিসির ওই সাক্ষাৎকারে ভলকার টুর্ক উদাহরণ হিসেবে সেই পরিস্থিতিটাকে পরিষ্কারভাবে তুলে এনেছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আপনাকে বাংলাদেশের উদাহরণ দিতে চাই। আপনি জানেন, গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল বাংলাদেশের শিক্ষার্থীরা। শেখ হাসিনার সরকার দমন পীড়ন চালিয়েছিল। আসার কথা হলো, আমাদের কণ্ঠ তখন সোচ্চার ছিল। আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তনটা দেখতে পেলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিলেন। ফলে স্পটলাইটে কি ব্যবস্থা নিতে হবে তা আমরা এখানে দেখলাম। এমন একটা পরিষ্কার বয়ানে ভলকার টুর্ক মূলত এটা স্বীকার করে নিয়েছেন যে হাসিনার সরকার পতনের ক্ষেত্রে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অর্থাৎ সরকার বড় একটা অংশকে হাসিনার পক্ষে কাজ করা থেকে বিরত রাখা হয়েছিল জাতিসংঘের চাপে। এখন প্রশ্ন হচ্ছে, জাতিসংঘ কি স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে ছাত্র জনতার বিক্ষোভ দমন থেকে বিরত রেখেছিল, নাকি বিদেশি কোনো শক্তির হুকুমে জাতিসংঘ সেই চাপ তৈরি করেছিল? হাসিনা এবং তার দলের বয়ান, এমনকি হাসিনার মিত্র ভারতের বয়ান কিন্তু ছিল ঠিক এমনটি। কোনো এক পক্ষ বড় রকমের খেলা খেলে হাসিনাকে সরিয়েছে। অর্থাৎ হাসিনা এবং তার মিত্র দেশ ভারত বিশ্বাস করে আমেরিকার তৎকালীন বাইডেন প্রশাসন হাসিনার সরকারকে উৎখাতে ভূমিকা রেখেছিল। পাশাপাশি পাকিস্তানের অংশগ্রহণও ছিল সমান তালে। এখন প্রশ্ন হলো, তাতে কোন পক্ষের কি লাভ হয়েছে? বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করে দিয়ে পাকিস্তানে কিছুটা লাভ হলেও জুলাই আগস্ট বিপ্লবের পর 7 মাস কেটে গেলেও দৃশ্যত আমেরিকার কোনো লাভ চোখে পড়ছে না। এমনকি আমেরিকার সরকার পরিবর্তনের পরে খ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হাসিনা সরকার পতনের পিছনে তাদের ডিপ স্টেটের হাত নেই বলে জোর গলায় ঘোষণা করেছেন, যেখানে কিনা তার শত্রু বাইডেনের কাঁধে দোষ তুলে দেবার যথেষ্ট সুযোগ পেয়েছিলেন ট্রাম্প, কিন্তু তিনি সেটা করেননি। তার মানে হাসিনার সরকার পতনে তৎকালীন বাইডেন প্রশাসনের বিন্দুমাত্র ভূমিকা না থাকবারই কথা। তাহলে জাতিসংঘ কেন স্বপ্রণোদিত হয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাতে উঠে পড়ে লাগলো? বেশ তো চলছিল 15 বছর ধরে। তিনটি সাধারণ নির্বাচন যেন তেন ভাবে সম্পন্ন করে বহাল তবিয়তে ক্ষমতায় টিকেছিলেন শেখ হাসিনা। ভোটারবিহীন ওইসব নির্বাচন নিয়ে নিয়মমাফিক দায়সারা বিবৃতি দিলেও হাসিনা সরকারের বিরুদ্ধে ন্যূনতম উদ্যোগ গ্রহণ করেনি জাতিসংঘ। আজকে সেনাবাহিনীকে শান্তি রক্ষা মিশন থেকে বাদ দেবার যে হুমকি দেবার কথা ভলকার টুর্ক সাহেব বললেন এবং সেটাতে কাজ হবার কথা স্বীকার করে নিলেন, তাহলে হাসিনার আমলে তিনটি যেন তেন নির্বাচন অনুষ্ঠানের সময় কেন জাতিসংঘ সেই প্রেসক্রিপশন দিলেন না? তাহলে কি এটা ধরে নিতে হবে যে জাতিসংঘ নিজ দায়িত্বে হাসিনা সরকারকে সহযোগিতা না করার জন্য সেনাবাহিনীকে চাপ দেয়নি? এর পিছনে রয়েছে বড় কোনো মাস্টারমাইন্ড, যে মাস্টারমাইন্ড কিনা জাতিসংঘকে ব্যবহারের মাধ্যমে হাসিনার শক্তপোক্ত শাসন ব্যবস্থার সবচেয়ে বড় একটা অংশকে বিরত রেখে হাসিনাকে উৎখাতের কাজটি করে নিয়েছে। অর্থাৎ ছাত্রদের ব্যবহার করে জুলাই আগস্টের এত বড় একটা অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছে। কেন এবং কে বা কারা সেই মাস্টারমাইন্ড? প্রিয় দর্শক, পরে কোনো এক ভিডিওতে এ নিয়ে আলোচনা করব। এখনকার মতো ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।